ক্লাসে ট্রেভার্স সার্ভেইং সাউন্ড আসে কোথা থেকে বুঝতেছি না, তো সবগুলাকে একটু মিউট করে দিলাম। আমরা গত ক্লাসে ট্রেভার্স সার্ভেইং শেষ করছিলাম, তাই না? আজকে আমরা দেখব থিওডোলাইট সার্ভেইং বাট থিওডোলাইট ট্রেভার্সিং, তোমার চ্যাপ্টার 9। থিওডোলাইট ট্রেভার্সিং। তো থিওডোলাইট দেখছো? জি না স্যার। নাম শুনছো নাকি? নামও শুনুন নাই? নাম শুনছো নাকি নামও আজকে জি স্যার, শুনছো? নাম শুনছি স্যার। না স্যার, নাম শুনছি স্যার। থিওডোলাইট দিয়ে কি করে এটা জানো? জি স্যার, বিভিন্ন ধরনের মেজারমেন্ট নেয়। কোন মাপে স্যার? কিসের মেজারমেন্ট? হ্যাঁ হ্যাঁ, অ্যাঙ্গেল মেজার করে। ঠিক আছে, ধরো না স্যার, এখানে স্যার তোমার অনেক দূরে থিওডোলাইট দুইটা সম্পর্কে স্যার। হ্যাঁ স্যার থিওডোলাইট সম্পর্কে বলেন। থিওডোলাইট এটা দিয়ে আসলে মানে অ্যাঙ্গেলটা মেজার করে, অ্যাঙ্গেল। এটা মেইনলি আমরা থিওডোলাইট দিয়ে অ্যাঙ্গেলই মেজার করি। ঠিক আছে, তো আমাদের যে নর্মাল থিওডোলাইট, অ্যানালগ থিওডোলাইট যেটা, সেটা দিয়ে মানে শুধুমাত্র তোমার অ্যাঙ্গেলটাই মেজার করা হয়। বিভিন্ন ধরনের অ্যাঙ্গেল, ভার্টিক্যাল অ্যাঙ্গেল, হরিজন্টাল অ্যাঙ্গেল, ডিফ্লেকশন অ্যাঙ্গেল। ঠিক আছে, তারপর বিয়ারিং। ঠিক আছে, তো এই অ্যাঙ্গেল গুলো যখন আমরা নির্ণয় করি, এর সাথে সাথে আমরা ধরো একটা তোমার লাইন, যে কোনো একটা লাইনের রেঞ্জিং করা। ঠিক আছে, যে ওই লাইনটা এক্স্যাক্টলি কোন বরাবর হবে সেটা রেঞ্জিং করার জন্য আমরা থিওডোলাইট ইউজ করি। ধরো অনেক দূরের একটা বস্তু আছে, আমরা তো হয়তো খালি চোখে ওইভাবে মানে বুঝতে পারি না, তখন থিওডোলাইট দিয়ে তোমার ওই দূরের বস্তুটাকে কাছে নিয়ে এসে দেখা যায়। আমাদের লেবেল মেশিন আছে না, লেবেল মেশিনের মতোই একটা তোমার মেশিন এটা। লেবেল মেশিন দিয়ে আমরা কি করতাম? এলিভেশন নির্ণয় করতাম। ঠিক আছে, আরএল নির্ণয় করতাম স্টাফ রিডিং এর মাধ্যমে। আর থিওডোলাইট দিয়ে আমরা অ্যাঙ্গেল মেজার করব। সেই অ্যাঙ্গেল মেজার করার মাধ্যমে আমরা ধরো দুইটা বস্তুর মধ্যে হরিজন্টাল ডিস্টেন্স কত, তারপরে একটা বস্তুর হাইট কত, সেটা আমরা মেজার করতে পারবো অ্যাঙ্গেলের মাধ্যমে। ঠিক আছে, শুধু অ্যাঙ্গেল, ভার্টিক্যাল অ্যাঙ্গেল নির্ণয় করে আমরা হাইট নির্ণয় করতে পারবো, আর হরিজন্টাল অ্যাঙ্গেলের মাধ্যমে আমরা দুইটা বস্তুর মধ্যবর্তী হরিজন্টাল ডিস্টেন্স নির্ণয় করতে পারবো। ঠিক আছে, তো থিওডোলাইটটা মেইনলি তোমার অ্যাঙ্গেল মেজারমেন্টের জন্য ইউজ করা হয়। তো বর্তমানে তোমার কিছু ডিজিটাল থিওডোলাইট বের হচ্ছে, যেগুলা দিয়ে তুমি সরাসরি ডিস্টেন্স নির্ণয় করে ফেলতে পারবা। সরাসরি হাইট ওইখানে তোমার ডিসপ্লেতে সরাসরি শো করে ভিতরেই। তোমার মানে সফটওয়্যার গুলো এমন ভাবে সেট করে দেওয়া হয়েছে যে তুমি ওইখানে জাস্ট ফোকাসিং ইনপুট দিয়ে দিলেই ও সরাসরি তোমার ডিস্টেন্স, হাইট এগুলো মেজার করে বের করে দেয়। তো আগে তো এটা ছিল না, আগে শুধুমাত্র আমাদের যেটা করতে হতো, তো অ্যানালগ যেটা, সেটাতে তার ডিসপ্লেতে তোমার রিডিং শো করে না, ওইটাতে স্কেল দেখে দেখে দেখে, ভার্নিয়ার স্কেল আছে, স্কেল দেখে দেখে আমাদের অ্যাঙ্গেল নির্ণয় করতে হয়। অ্যাঙ্গেল নির্ণয় করার পরে তোমার ওই যে ট্রিগোনোমেট্রিক ফর্মুলা ইউজ করে আমাদের ডিস্টেন্স, হাইট, তারপর
বিয়ারিং তো আমরা সরাসরি পেয়ে যাই। ডিস্টেন্স এবং হাইট এগুলো নির্ণয় করতে হয় সেই ত্রিগোনোমেট্রিক ফর্মুলা ইউজ করে, ঠিক আছে। তো মেইনলি আমরা থিওডোলাইটের মাধ্যমে আমাদের অ্যাঙ্গেল মেজার করব, ঠিক আছে। আগে যেরকম ট্র্যাভার্স সার্ভেইং করছিলাম আমরা কম্পাস ইউজ করে, ঠিক আছে, কম্পাস চেইন তারপরে আরো কিছু ইউজ করে আমরা ট্র্যাভার্সিং করছিলাম। তো এখানে আমরা থিওডোলাইটের মাধ্যমে কিভাবে ট্র্যাভার্সিং করতে পারি আমরা সেগুলা দেখব, ঠিক আছে। তো কম্পাসের মাধ্যমে অ্যাঙ্গেল মেজার করলে আমাদের কি অসুবিধা, আর থিওডোলাইটের মাধ্যমে ইউজ করলে সুবিধাটা কি? থিওডোলাইটের সুবিধা হচ্ছে তুমি অনেক দূর পর্যন্ত এটা ফোকাস করতে পারবে। ফোকাস করতে পারলে তুমি ওইটাকে একদম অ্যাকুরেটলি তোমার অ্যাঙ্গেলটা মেজার করা যায়। এখানে অ্যাঙ্গেল মেজারিং এররটা খুব কম আসে। কম্পাসে যেরকম তোমার অত অ্যাকুরেট হয় না, ঠিক আছে। তো কম্পাসের মাধ্যমে যদি আমরা অ্যাঙ্গেল মেজার করি অতটা অ্যাকুরেট হয় না, কিছু এরর থাকে, ঠিক আছে। আর থিওডোলাইট ইউজ করলে সেই এররটার পরিমাণ একটু কমে যায়, কারণ এটাতে ভালোভাবে ফোকাস করা যায় এবং তুমি ফ্রিলি রোটেট করাতে পারবা খুব ইজিলি, ঠিক আছে। তারপরে এখানে তোমার যে ধরো ম্যাগনেটিক যে অ্যাকশন, তোমার লোকাল অ্যাট্রাকশন যেটা, সেটা থিওডোলাইটে তোমার করে না, কারণ থিওডোলাইটের মধ্যে ম্যাগনেট নাই, ঠিক আছে। যদিও ম্যাগনেটিক লোকাল অ্যাট্রাকশন কিছু ইফেক্ট করবে, কারণ হলো আমরা যেহেতু নর্থ ডিরেকশনটা ফিক্স করব তোমার এই কম্পাস দিয়েই, ম্যাগনেটিক নিডল দিয়ে। তো এখানে যদি কোনো সাবস্টেন্স থাকে তাহলে কিছু তোমার এফেক্ট করবে, কিন্তু ফার্স্ট স্টেশনে একটু এফেক্ট করলেও পরবর্তীতে তোমার দেখা যাবে কি আমরা একটা স্টেশন থেকে যদি ফিক্স করে ফেলি ওইটার রেসপেক্টে বাকিগুলো বের করলে তখন এররের পরিমাণটা কম আসবে, ঠিক আছে। এই কিছু সুযোগ সুবিধা আছে আর কি, ঠিক আছে। একই সাথে তুমি নর্মাল কম্পাস দিয়ে ভার্টিক্যাল অ্যাঙ্গেলটা মেজার করতে পারি না আমরা, ঠিক আছে। শুধুমাত্র হরিজন্টাল অ্যাঙ্গেল আর তোমার হরিজন্টাল স্যার বিয়ারিং যেটা সেটা। হ্যাঁ, কি বলো? স্যার তোমার কথা বোঝা যাচ্ছে না, তোমার নেটের সমস্যা, তোমার নেটে প্রবলেম, তোমার কথা বোঝা যাচ্ছে না। ওকে, তাহলে আমাদের থিওডোলাইটের কিছু ইউজ আছে, স্যার। দেখো আমরা কি কি ইউজ। হ্যাঁ বলো। উনি বলতে চাচ্ছিল যে থিওডোলাইট সার্ভেইংটা কি আমাদের সিলেবাসে আছে কিনা। আমাদের ফার্স্ট সেমিস্টার যে সিলেবাস সেটাতে ট্র্যাভার্স সার্ভে আছে, কিন্তু সিলেবাস থিওডোলাইট সার্ভে উল্লেখ করা নেই। থিওডোলাইটে কি স্যার আলোক রশ্মি বের হয় নাকি? এই তুমি বন্ধ করো, তোমার ওখানে সাউন্ড আসতেছে। থিওডোলাইট সার্ভে এটা আসলে আলাদা সার্ভে না, এটা ট্র্যাভার্স সার্ভেরই একটা অংশ। জি স্যার, সেটা নিয়ে গ্রুপে বুঝতে একটু পারছো? কনফিউশনের তৈরি হয়েছিল। ও আচ্ছা আচ্ছা। সো এটাকে মানে থিওডোলাইট সার্ভে বলে মানে তোমরা চিন্তা করার কোনো কারণ নেই। জি স্যার। এটা হলো আমাদের ট্র্যাভার্স সার্ভেইং এরই একটা অংশ, ঠিক আছে। থিওডোলাইট ট্র্যাভার্সিং আমরা এর আগে করেছি কম্পাসের মাধ্যমে, ঠিক আছে। এখন আমরা দেখবো সেটা থিওডোলাইটের মাধ্যমে, এবং ওই ট্র্যাভার্সেরই একটা পার্ট এটা। তো এটা ট্র্যাভার্সের ভিতরেই পড়বে, বুঝছো? ওকে, তাহলে আমরা এখানে কি কি কাজে থিওডোলাইট ব্যবহার করব তোমরা এগুলো একটু দেখে নিও। যে মেজারিং হরিজন্টাল অ্যাঙ্গেল, ভার্টিক্যাল অ্যাঙ্গেল, ডিফ্লেকশন অ্যাঙ্গেল, ম্যাগনেটিক বিয়ারিং, horizontal distance between 2 points, vertical height of an object, finding the difference of elevation between various points, the ranging of a line.
ঠিক আছে, এগুলো আমরা থিওডোলাইটের মাধ্যমে এই ক্ষেত্রে আমরা ইউজ করে থাকি। তো দুই ধরনের আমাদের থিওডোলাইট আছে, একটা হলো ট্রানজিট থিওডোলাইট, একটা নন ট্রানজিট থিওডোলাইট। তো ট্রানজিট কোনটা? ট্রানজিট থিওডোলাইট হলো তোমরা যেটা আমাদের হরিজন্টাল অ্যাক্সিসের রেসপেক্টে এটা তোমার করা যায় আর কি, রোটেট করা যায়। ঠিক আছে, এটার যে আমাদের টেলিস্কোপ, এই টেলিস্কোপটাকে তুমি ভার্টিক্যালি অর্থাৎ হরিজন্টাল অ্যাক্সিসের রেসপেক্টে তুমি রোটেট করাতে পারবা। আর নন ট্রানজিট থিওডোলাইট যেটা, সেটাতে তুমি পুরোপুরি রোটেট করাতে পারবে না, হয়তো 90 ডিগ্রি পর্যন্ত রোটেট করাতে, সরি মানে তোমার হ্যাঁ 90 ডিগ্রি পর্যন্ত রোটেট করাতে পারবো আর কি। ঠিক আছে, হয়তো এরকম হরিজন্টাল আছে, তুমি এটাকে এইদিকে 90 ডিগ্রি করাতে পারবা, আবার উপরের দিকে 90 ডিগ্রি করাতে পারবা। ওটা হলো নন ট্রানজিট থিওডোলাইট। ঠিক আছে, তো ট্রানজিট থিওডোলাইটের সুবিধা তুমি ধরো দুই পাশে একসঙ্গে রিডিং নিতে পারবা। আর নন ট্রানজিটের সুবিধা হলো, অসুবিধা হচ্ছে তোমার সামনে একটা রিডিং নেওয়ার পরে তোমাকে আবার সম্পূর্ণ 180 ডিগ্রি রোটেট করে, তারপরে হরিজন্টালি রোটেট করে, তারপরে তোমার উল্টা দিকে রিডিং নিতে হবে। ঠিক আছে, তো দুটারই কিছু সুবিধা অসুবিধা আছে। তো তোমরা শুধু জেনে রাখো যে দুই ধরনের থিওডোলাইট, একটা ট্রানজিট, নন ট্রানজিট। ট্রানজিটটাকে তোমার হরিজন্টাল অ্যাক্সিসের রেসপেক্টে ঘোরানো যায়, আর নন ট্রানজিটটাকে পুরোপুরি ঘোরানো যায় না, আমাদের সুবিধা মতো আমরা ঘোরাতে পারি। তো একটা থিওডোলাইটের বিভিন্ন জিনিস তোমার থাকে, বিভিন্ন কাজ থাকে একটা থিওডোলাইট সেট করার জন্য। ঠিক আছে, তো তার মধ্যে সেন্টারিং করতে হয়, অর্থাৎ প্রথমে আমাদের থিওডোলাইটটা মাঠে গিয়ে তোমার সেট আপ করার পরে ওটা সেন্টারিং হয়েছে কিনা তোমার সেই সেন্টারিং করে নিতে হয়। তো সেন্টারিংটা কিভাবে করে নিতে হয়? ধরো তুমি একটা স্টেশনে বসিয়েছো, সেই স্টেশন ধরো এটা তোমার স্টেশন। ঠিক আছে, তো এখানে তোমার এই বরাবর তোমার ভার্টিক্যাল অ্যাক্সিসটা থাকতে হবে। তো সেটা তুমি কিভাবে বুঝবা? তো প্রথমে তোমাকে ট্রিপড স্ট্যান্ড বসানোর পরে ওইখানে একটা প্লাম বব ঝুলিয়ে দিয়ে এই বরাবর একদম যখন প্লাম ববটা সরাসরি এই বরাবর চলে আসে, তখন আমরা কি বলে বুঝতে পারি যে এটা আমার সেন্টারিং হয়েছে। ঠিক আছে, একইভাবে তোমার ওই যে স্যার একটু ট্রানজিটিং, বলেন স্যার, সেন্টেন্স একটু আবার বলেন স্যার। এটা এখন বুঝবা না, এটা কি বলে ফিল্ডে না নিয়ে গেলে বুঝবা না। ঠিক আছে, সেন্টারিং বোঝো না? স্যার আমার প্র্যাকটিক্যাল। স্টেশনের সেন্টারে আছে কিনা এটা মানে প্র্যাকটিক্যাল না করা পর্যন্ত আসলে এই ইনস্ট্রুমেন্টটা মাথায় নিয়ে আসতে পারবে না, এই জিনিসটা মাথায় ধরবে না। ঠিক আছে, তো তোমরা একটা কাজ করো, এই যে এখানে কিছু ডেফিনেশন দেয়া আছে, এই ডেফিনেশন গুলো একটু পড়ো। ঠিক আছে, ট্রানজিটিং, তারপরে ফেস লেফট, ফেস রাইট। ফেস লেফট বলতে বোঝায় আমার যে থিওডোলাইটের এটাকে ধরো এই বরাবর আছে, এটাকে তোমার রাইট সাইডে ঘুরাইতে হবে, তখন এটাকে বলবো ফেস রাইট। আবার লেফট সাইডে ঘুরাইতে হবে, তখন এটাকে বলবো হলো তোমার, এটা ফোকাসিং করার জন্য আমাদের এই এই তোমার এটা ফেস গুলো ইউজ করতে হয়। ঠিক আছে, ওইটার একটা স্ক্রু আছে, ওই স্ক্রুটা ঘুরাইলেই ঠিক আছে, এটা ধীরে ধীরে তোমার লেফট রাইট হয়। ঠিক আছে, এতে করে তুমি যখন ধরো একটা বিন্দুকে ফোকাস করবা, ওই বিন্দুতে মিলাইতে গেলে তো তুমি হাত দিয়ে ধরে সরাসরি মিলাইতে গিয়ে অনেক ঝামেলা হবে, কারণ সামান্য একটু রোটেট হলে অনেক বেশি হয়ে যায়। তখন ওই যে স্ক্রু ইউজ করে তোমার ধীরে ধীরে ওইটাকে লেফট এবং রাইটে নিতে হয়। ঠিক আছে, এরপরে আছে হলো তোমার টেলিস্কোপ, নর্মাল টেলিস্কোপ, ইনভার্টেড এগুলো দরকার নাই। চেঞ্জিং ফেজ এটা তো বললামই।
এরপর লাইন অফ কলিমেশন তো তোমরা আগেই আমরা লেবেলিং লাইন অফ কলিমেশন কি জিনিস সেটা শিখে আসছি। এরপরে অ্যাক্সিস অফ টেলিস্কোপ, এটাও আমরা আগেই শিখে আসছি। অ্যাক্সিস অফ বাবল টিউব, এটাও শিখে আসছি। ভার্টিক্যাল অ্যাক্সিস, হরিজন্টাল অ্যাক্সিস। তারপরে হলো তোমার টেম্পোরারি অ্যাডজাস্টমেন্ট, পার্মানেন্ট অ্যাডজাস্টমেন্ট। এগুলো একটু পড়ো, এগুলো তো ইম্পর্টেন্ট না, এগুলো প্র্যাকটিক্যালি যখন পড়বা তখন এগুলো খুব সহজেই বুঝে যাবা। এরপরে আছে ডায়াফ্রাম কি জিনিস সেটাও একটু দেখবা। ডায়াফ্রাম তো আমাদের ইয়েতেও ছিল, লেভেল মেশিনেও ছিল। ডায়াফ্রামের ক্রস হেয়ার কি জিনিস এগুলো একটু তোমরা দেখো, এগুলো সব থিওরিটিক্যাল জিনিস তো, just পড়লেই বুঝতে পারবা। ঠিক আছে, আর আমি বুঝাইলেও এখন হয়তো ওইভাবে কাজে দেবে না, ইনস্ট্রুমেন্টটা সরাসরি সম্মুখে নিয়ে বুঝাইলে তখন বেশি ক্লিয়ার হয়। ঠিক আছে, তো তোমরা পরীক্ষাতে হয়তো এগুলোর কিছু ডেফিনেশন আসতে পারে, তাই তোমরা এগুলো একটু দেখো। ঠিক আছে, স্যার ইনস্ট্রুমেন্টের হাইট আনুমানিক কত স্যার? ইনস্ট্রুমেন্টের হাইট আনুমানিক বলে কিছু থাকে না। তোমার হাইট যত, ইনস্ট্রুমেন্টের হাইট তত। তোমার হাইট বাড়লে ইনস্ট্রুমেন্টের হাইট বাড়বে, তোমার হাইট কমলে ইনস্ট্রুমেন্টের হাইট কমবে। ক্লিয়ার? কি করার জন্য বুঝছি। ওটা তুমি ওঠানামা করাতে পারবা, তুমি তো দেখবা, তুমি সার্ভে করবা, তোমার মতো করে তুমি সেট আপ করবা। মানে যে সার্ভে করবে তার সাপেক্ষে এটা মানে ওই হাইটে নিতে হবে স্যার। হ্যাঁ 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 হ্যাঁ। তো এখন আসি আমরা একটা থিওডোলাইট দিয়ে কিভাবে তোমার অ্যাঙ্গেল মেজার করব। ঠিক আছে, তো প্রথমে ধরো আমি এখানে তোমার ইয়ে সেট করলাম, থিওডোলাইট সেট করলাম। ঠিক আছে, থিওডোলাইট সেট করার পরে ধরো তোমার এইখানে একটা বিন্দু আছে আর এইখানে একটা বিন্দু আছে, এই দুই বিন্দুর মধ্যবর্তী অ্যাঙ্গেল নির্ণয় করতে হবে। তাহলে কিভাবে করব? প্রথমে আমি থিওডোলাইটটা এখানে সেন্টারিং, ফোকাসিং, তারপরে তোমার লেভেলিং সবকিছু করে পর এই বরাবর ফোকাস করব। এখানে একজন রেঞ্জিং রড ধরে থাকবে, তো এইভাবে একজন রড ধরে থাকবে, এখান থেকে একজন ফোকাস করবে। ফোকাস করার পর যখন এই বরাবর চলে আসবে তখন ওইখানকার যে তার তোমার ভার্টিক্যাল অ্যাক্সিসের যে রোটেশন ক্ল্যাম্প করে দেবে যাতে আর রোটেট করতে না পারে। এরপরে আমাদের যে স্কেল আছে সেই স্কেলটাকে আমরা কি করব, ঘুরিয়ে ঘুরিয়ে জিরোতে মিলাবো। ঠিক আছে, অর্থাৎ এই বিন্দুটাকে এই রেখা বরাবর আমরা 0 ডিগ্রিতে মিলাবো। ঠিক আছে, এরপরে আমরা এই স্কেলটাকে ক্ল্যাম্প করে দেব। স্কেলটাকে ক্ল্যাম্প করার পরে আমরা অ্যাক্সিসটার ক্ল্যাম্প খুলে দেব। দেওয়ার পরে এটাকে হরিজন্টালি ধরো রেঞ্জিং রডটা এখান থেকে উঠিয়ে এখানে নিয়ে আসবো। নিয়ে আসার পরে তারপরে আবার এই বরাবর ফোকাস করব। তাহলে কি আমার এখানে 0 ডিগ্রি ছিল, 0 ডিগ্রি থেকে আমাদের কত ডিগ্রিতে এখানে এসে এটার সাথে মিললো, এই বরাবর যে রিডিং সেটাই হবে হলো আমাদের এই দুইটা তোমার রেখার মধ্যবর্তী অ্যাঙ্গেল। ঠিক আছে, তার মানে আমাদের প্রথমে যে দুই বিন্দুর মধ্যবর্তী অ্যাঙ্গেল নির্ণয় করতে হবে, এক বিন্দু বরাবর ফোকাস করব, ফোকাস করে 0 ডিগ্রিতে সেট করব। সেট করার পরে আমরা ক্ল্যাম্পটা খুলে দেব, দিয়ে এইটাকে আবার ঘুরিয়ে এই বরাবর ফোকাস করব। খুব সহজ, ওটা কম্পাসের মতোই। ঠিক আছে, তো এখানে জাস্ট তোমার এই অ্যাঙ্গেলটা একটু অ্যাকুরেটলি রিডিং নিতে হবে। একইভাবে যদি ভার্টিক্যাল অ্যাঙ্গেল আমরা মেজার করতে চাই তাহলে প্রথমে ধরো এই বিন্দুতে ফোকাস করবো, একদম বটম বিন্দুতে এটার, এই পেনের আমি হাইট নির্ণয় করব। তো তার জন্য আমাকে বটমে ফোকাস করব। বটমে ফোকাস করার পরে টপে ফোকাস করব। তাহলে এই দুই বিন্দুর মধ্যবর্তী অ্যাঙ্গেল, ঠিক আছে, কতটুকু ভার্টিক্যালি রোটেট করলো, তোমার ভার্টিক্যালি কতটুকু রোটেট করলো,
ওই অ্যাঙ্গেল থেকে আমরা ভার্টিক্যাল অ্যাঙ্গেলটা পেয়ে যাবো, সেই অ্যাঙ্গেল থেকে আমরা এর হাইট কত সেটা খুব সহজেই নির্ণয় করতে পারবো। একইভাবে আমরা ধরো এখানে তোমার এই অ্যাঙ্গেলটা নির্ণয় করতে পারলে, ঠিক আছে, এই দুটোর মধ্যবর্তী ডিস্টেন্স কত সেটা আমরা নির্ণয় করতে পারবো। ঠিক আছে, তো সেগুলো আমরা মানে তোমার ট্রিগোনোমেট্রির ফর্মুলা ইউজ করে এই ডিস্টেন্স গুলো তখন বের করে ফেলতে পারবো। এগুলো আমরা পরে শিখবো। আপাতত জাস্ট অ্যাঙ্গেল কিভাবে মেজার করতে হয় সেটা তোমাদেরকে একটু জেনে রাখতে হবে। একইভাবে আমরা যদি বিয়ারিং নির্ণয় করতে চাই, ঠিক আছে, বিয়ারিং নির্ণয়ের জন্য আমাদের একটু ঝামেলা করতে হবে। সেটা হলো, ধরো আমার এই বরাবর একটা লাইন আছে এ বি, ঠিক আছে, তাহলে এ বি লাইনের আমার বিয়ারিং নির্ণয় করতে হবে। তো সর্বপ্রথম আমাকে যেটা করতে হবে সেটা হলো আগে নর্থ ডিরেকশন ঠিক করতে হবে, সেটাও কম্পাসের মাধ্যমে। ঠিক আছে, কম্পাস বলতে ওই যে ম্যাগনেটিক নিডল যেটা, সেটাতে আমাদের নর্থ ডিরেকশন ফিক্স করতে হবে। তার মানে নর্থ ডিরেকশন বরাবর তোমাকে একটা রেঞ্জিং রড সেট করতে হবে। তাহলে ধরো এই বরাবর তুমি নর্থ ডিরেকশন পেলা, তো এখানে রেঞ্জিং রড একজন ধরে রাখলা, তো তখন এই নর্থ বরাবর প্রথমে আমার থিওডোলাইটটাকে ফোকাস করব। ফোকাস করার পরে এই বরাবর আমি 0 ডিগ্রিতে মিলাবো। ঠিক আছে, তাহলে এই বরাবর 0 ডিগ্রিতে মিলাইলে পরে আমি এই রেখা বরাবর আমার ফোকাস করব। ফোকাস করার পরে এদের মধ্যবর্তী কোণটা আমি সহজেই পেয়ে যাব। তাহলে এই যে নর্থের সাপেক্ষে আমার যেই অ্যাঙ্গেল সেটাই তো আমার এই লাইনের ফোর বিয়ারিং। একইভাবে আমি এই বিন্দু থেকে ব্যাক বিয়ারিং নির্ণয় করতে পারবো। এরকম করে আমার যতগুলো তোমার বিন্দু আসবে, যতগুলো বাহু আসবে, প্রত্যেকটা বাহুর আমরা এই বিয়ারিং গুলো এইভাবে নির্ণয় করে ফেলতে পারবো। ঠিক আছে, তো এগুলো সবই প্র্যাকটিক্যালি ব্যাপার স্যাপার। ঠিক আছে, তো এগুলো তোমাদের বইয়ে আরো সুন্দর করে বর্ণনা করা আছে, আমি জাস্ট শর্টকাটে বলে দিলাম। তো এবার আসি তোমার একটা ক্লোজ ট্র্যাভার্স। ঠিক আছে, একটা ক্লোজ ট্র্যাভার্স, তো সেই ক্ষেত্রে আমাদের কি হইতে পারে? ধরো তুমি একদিক থেকে মেজার করতে করতে আসতেছো, আস্তে 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 ক্লোজ ট্র্যাভার্সে কি হওয়া উচিত? তোমার শেষ বিন্দুতে গিয়ে কিন্তু মিলে যাওয়া উচিত। হ্যাঁ, কিন্তু ধরো এখানে এসে মিললো না, এখানে এসে তোমার শেষ হয়ে গেল। ঠিক আছে, সরাসরি মিললো না, তখন আমার তো অবশ্যই তোমার কোনো মেজারমেন্ট বা অন্য কোনো কারণে আমার এটা হয়তো না মিলতে পারে। ঠিক আছে, তখন এটাকে বলা হয়, যদি না মিলে, তো এই যে যতটুক তোমার ডিস্টেন্স মিলেনি, ঠিক আছে, যতটুকু ফাঁকা আছে, এটাকে বলা হয় ক্লোজিং এরর। ঠিক আছে, অর্থাৎ আমার যে মিলার জন্য যেই যতটুকু ডিফারেন্স, এইটাকেই বলা হয় ক্লোজিং এরর। ঠিক আছে, তো এটা আগেও শেষ হয়ে যেতে পারে, আবার এটা বৃদ্ধি পেয়ে ধরো এইখানে গিয়ে শেষ হতে পারে। ঠিক আছে, তো এইখানে শেষ হলে আমরা তখন সেটাকে কি বলবো? যে আমাদের তোমার নেগেটিভ এরর, তাই না? অর্থাৎ আমাদের কম চলে আসছে, অর্থাৎ আমাদের এই রোডটাকে এখানে যোগ করে বাড়াইতে হবে। ঠিক আছে, তো বাড়াইলে আমি তো শেষ যে তোমার লাইন, সেই লাইনে শুধু বাড়াইলে কি হবে? কারণ আমার ইরোড তো প্রত্যেকটা লাইনেই হয়েছে। ঠিক আছে, তো এই জন্য ক্লোজিং এরর তখন আমাদেরকে এই প্রত্যেকটা লাইনের মধ্যে আমাদের ডিভাইড করে দিতে হয়। ঠিক আছে, ডিভাইড করে ধরো যদি ফাঁকা থাকে তাহলে সেখানে যোগ করে এখানে মিলাই দিতে হবে, অথবা যদি বেড়ে যায়, ঠিক আছে, এটা ওভার ক্রস করে যায়, তখন সেটা বিয়োগ করে আমাদেরকে যে কোনো ভাবেই এটার সাথে মিলাইতে হবে। তো যদি আমাদের না মিলে যায় প্রথম বিন্দুর সাথে শেষ বিন্দু একটা ক্লোজ ট্র্যাভার্সে, তখন আমরা সেটাকে বলবো ক্লোজিং এরর। ঠিক আছে, তো
তো এই ক্লোজিং এরর বের করারও কিছু তোমার ফর্মুলা আছে, সেটা আমরা মানে পরে শিখবো আর কি। ক্লোজিং এরর বের করার জন্য আমাদের ওই যে তোমার কিছু জিওমেট্রিক ক্যালকুলেশন করতে হয়, ঠিক আছে। তো যাই হোক, আমরা এখন পরে ক্লোজিং এররটা কিভাবে ক্যালকুলেট করতে হয় সেটা দেখব। তো এখন আসি, আমাদের আরেকটা জিনিস জানতে হবে, সেটা হলো এটা হলো আমাদের অ্যাক্সিস, এটা নর্থ, এটা সাউথ, এটা ইস্ট, এটা ওয়েস্ট, ঠিক আছে। ধরো এই বড় এ বি, যার দৈর্ঘ্য হলো আমার এল, ঠিক আছে। আর এর বিয়ারিং হলো নর্থের সাথে যে অ্যাঙ্গেল সেটা, এটা ধরলাম থেটা, ঠিক আছে। তাহলে এটা যদি আমার থেটা হয় আর এটা যদি নর্থ হয়, তাহলে দেখো এই লাইনের আমি কয়টা উপাংশ পাই? দুইটা, তাই না? একটা ভার্টিক্যাল কম্পোনেন্ট আর একটা হলো হরিজন্টাল কম্পোনেন্ট। হ্যাঁ, তাহলে হরিজন্টাল কম্পোনেন্টটা কোন দিকে হবে? ইস্টের দিকে এবং ওয়েস্টের দিকে, তাই না? যেমন লাইনটা এইদিকে থাকে তাহলে এটা ওয়েস্টের দিকে হবে, লাইনটা এদিকে থাকলে সেটার হরিজন্টাল কম্পোনেন্ট হবে ইস্টের দিকে, ঠিক আছে। তো ইস্টের দিকে যে কম্পোনেন্ট সেটাকে বলা হয়, ওকে। তাহলে দেখো ইস্টের দিকে এবং ওয়েস্টের দিকে, ইস্ট এবং ওয়েস্টের দিকে আমাদের যে হরিজন্টাল কম্পোনেন্ট সেটাকে আমরা বলবো ডিপারচার, আর নর্থের দিকে যে কম্পোনেন্ট, নর্থের দিকে যে কম্পোনেন্ট এটা হলো এই যে এটা, এটাকে আমরা বলবো ল্যাটিটিউড, ল্যাটিটিউড, ঠিক আছে। নর্থ এবং সাউথের দিকে যে কম্পোনেন্ট অর্থাৎ ভার্টিক্যাল কম্পোনেন্টটাকে বলবো ল্যাটিটিউড, আর হরিজন্টাল কম্পোনেন্টটাকে বলবো ডিপারচার, ঠিক আছে। তাহলে এখানে হরিজন্টাল কম্পোনেন্ট আমাদের কত আসবে? যেহেতু আমাদের এইখানে অ্যাঙ্গেল থেটা, অর্থাৎ থেটা যেটার সাথে থাকে সেটা হলো কি হয় কস থেটা, তাই না? তার মানে আমার ভার্টিক্যাল কম্পোনেন্ট যেটা সেটা হবে কি এল কস থেটা, আর হরিজন্টাল কম্পোনেন্টটা হবে এল তাহলে সাইন থিটা। সাইন থেটা, ঠিক আছে। তাহলে ল্যাটিটিউডকে আমরা এল কস থেটা দিয়ে প্রকাশ করব, আর ডিপারচারটাকে আমরা এল সাইন থেটা দিয়ে প্রকাশ করব, ঠিক আছে। এখন আসি আমাদের কোঅর্ডিনেট, ঠিক আছে, যে আমাদের ল্যাটিটিউড ডিপারচার কখন পজিটিভ কখন নেগেটিভ হবে, কারণ আমাদের তো এখানে ডিরেকশন চারটা আছে, তাই না? তো আমরা ওই যে আগে যেরকম কোঅর্ডিনেট হিসাব করছি, কোঅর্ডিনেটের হিসাব, এখানে সেই কোঅর্ডিনেটের হিসাব আসবে। আমাদের যেহেতু তোমার ভার্টিক্যাল অ্যাক্সিস বরাবর হলো ল্যাটিটিউড, তার মানে ল্যাটিটিউড এই উপরে পজিটিভ হবে আর নিচে নেগেটিভ হবে, আর ডিপারচার ডান সাইডে পজিটিভ হবে আর বাম সাইডে নেগেটিভ হবে, ঠিক আছে। অর্থাৎ ভার্টিক্যাল কম্পোনেন্ট গুলো আমার উপরে পজিটিভ নিচে নেগেটিভ, আর হরিজন্টাল কম্পোনেন্ট গুলা আমার ডান দিকে পজিটিভ বাম দিকে নেগেটিভ, ঠিক আছে। তো স্বাভাবিকভাবেই আমরা কি লিখতে পারি, ডেল ইস্ট ওয়েস্ট, তাহলে এখানে ল্যাটিটিউডটা আমার কি প্লাস, এপাশে ডিপারচারটাও প্লাস, তাই না? ফার্স্ট কোয়াড্রেন্টে ল্যাটিটিউডের প্লাস ডিপারচারও প্লাস, একইভাবে তোমার এই কোয়াড্রেন্টে
আবার ল্যাটিটিউড যেহেতু নিচে চলে আসছে তার মানে ভার্টিক্যাল কম্পোনেন্ট, তাহলে ল্যাটিটিউড হবে মাইনাস, আর ডিপারচার কিন্তু যেহেতু রাইট সাইডে আছে ডিপারচারটা কিন্তু প্লাসই হবে। আর এই পাশে দেখো দুইটাই তোমার নেগেটিভ, মানে ল্যাটিটিউডও নেগেটিভ, তারপর ডিপারচারও নেগেটিভ, তাহলে এটা ল্যাটিটিউড নেগেটিভ, ডিপারচারও আমার নেগেটিভ। একইভাবে এই কোয়াড্রেন্টে আমাদের এই যে ভার্টিক্যাল কম্পোনেন্ট, তার ল্যাটিটিউড কিন্তু প্লাস, ডিপারচার যেহেতু বাম সাইডে, আমাদের ডিপারচার হবে মাইনাস। ঠিক আছে, তাহলে যদি আমাদের তোমার রিডিউস বিয়ারিং আর এই ল্যাটিটিউড এবং ডিপারচার সবসময় তোমার ক্যালকুলেশন, এখানে থেটা হবে সবসময় কি রিডিউসড বিয়ারিং। ঠিক আছে, থেটা অলওয়েজ এখানে রিডিউসড বিয়ারিং ইউজ করতে হবে, যেহেতু আমরা কোয়াড্রেন্টাল হিসাব করতেছি এই জন্য। ঠিক আছে, তাহলে যদি আমাদের বিয়ারিং নর্থ ইস্টের মধ্যে হয় তখন আমরা দুটি পজিটিভ, আর যদি সাউথ ইস্টের মধ্যে হয় ল্যাটিটিউড নেগেটিভ, ডিপারচার পজিটিভ। আবার সাউথ ওয়েস্টের মধ্যে হলে ল্যাটিটিউড ডিপারচার দুইটাই নেগেটিভ, আর নর্থ ওয়েস্টের মধ্যে হলে ল্যাটিটিউড প্লাস ডিপারচার মাইনাস। ঠিক আছে, তো এইভাবে আমরা করব। তার মানে এখান থেকে আমরা বুঝতে পারতেছি যে আমাদের ডিপারচার যদি পজিটিভ হয় তাহলে হবে হলো ইস্টের দিকে, আর যদি ল্যাটিটিউড ডিপারচার নেগেটিভ হয় তাহলে সেটা হবে ওয়েস্টের দিকে। ডিপারচার যদি নেগেটিভ হয় ওয়েস্টের দিকে, ল্যাটিটিউড পজিটিভ হলে নর্থের দিকে, ল্যাটিটিউড নেগেটিভ হলে সাউথের দিকে। ঠিক আছে, আর যখন তোমার ইস্টের দিকে হয় তখন সেটাকে বলা হয় ইস্টিং, যখন নর্থের দিকে হয় তখন সেটাকে বলে নর্দিং, সাউথের দিকে হলে সাউদিং, ওয়েস্টের দিকে হলে সেটাকে আমরা বলবো ওয়েস্টিং। তার মানে যদি নর্দিং বলা থাকে তাহলে আমাদের বুঝতে হবে যে এটা নর্থের দিকে, সাউদিং বলা থাকলে সাউথের দিকে, ইস্টিং বলা থাকলে ইস্টের দিকে, ওয়েস্টিং বলা থাকলে আমাদের ডিরেকশনটা হবে ওয়েস্টের দিকে। ঠিক আছে, তো এই পর্যন্ত স্যার এখানে সবাই ডিরেকশন মানে স্যার ডিপারচার কে বোঝায় নাকি স্যার? হুম, এখানে ডিরেকশন মানে কি স্যার ডিপারচার কে বোঝায় নাকি? না ডিরেকশনকে ডিপার্চার বোঝাবে কেন? এখানে ডিরেকশন তোমার ইস্টিং মানে হলো তোমার ডিপার্চার প্লাস, ঠিক আছে, ওয়েস্টিং মানে হলো মাইনাস। হরিজন্টাল বরাবর যে হরিজন্টাল অ্যাক্সিস বরাবর ডিরেকশনটাকে তোমার ডিপার্চার দ্বারা প্রকাশ করা হয়, কিন্তু ডিপার্চার দ্বারা ডিরেকশন বোঝায় না। ডিপার্চার দ্বারা হরিজন্টাল অ্যাক্সিস বরাবর তোমার ডিস্টেন্সটাকে বোঝায়। একইভাবে ল্যাটিটিউড দ্বারা তোমার এই যে ভার্টিক্যাল বরাবর যেই তোমার তোমার ভার্টিক্যাল বরাবর যেই ডিরেকশন সেটাকে প্রেজেন্ট করে। ঠিক আছে, এবং ডিস্টেন্সটাকে প্রেজেন্ট করে। ঠিক আছে, এটা বুঝছো তো? জি স্যার। ওকে, স্যার নর্থিং সাউথিং এগুলো কেন বলে স্যার? এগুলোর প্রয়োজন কি? এটার প্রয়োজন হলো ওই যে তোমার এই যে টুয়ার্ডস নর্থ, ল্যাটিটিউড টুয়ার্ডস সাউথ, ডিপারচার টুয়ার্ডস ইস্ট, এইগুলো লিখতে অনেক কষ্ট হয় তো, বড় জিনিস, এই জন্য শর্টকাটে যাতে আমরা বুঝতে পারি, সহজে বলতে পারি, এই জন্যই নর্দিং, সাউদিং, ইস্টিং, ওয়েস্টিং ইউজ করা হয়। তাছাড়া আর অন্য কোনো কারণ নেই, মানে আমাদের সুবিধার জন্য আর কি, শর্টকাটে। যেরকম আমরা ডিপারচারকে কি ডি দ্বারা প্রকাশ করতেছি, ল্যাটিটিউডকে এল দ্বারা প্রকাশ করতেছি, এরকম ব্যাপার স্যাপার। স্যার তাহলে সিম্পলি ডিপারচার আর ল্যাটিটিউড বললেই হইতো। না 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 না, তোমার কোন দিকে, তোমার ডিপারচার তো দুই দিকে আছে,
And শুধু ডিপার্চার বললে তুমি কোন দিকে বুঝবা? স্যার পজিটিভ নেগেটিভ সাইন ইউজ করা হয় না নাম্বারের ক্ষেত্রে? হ্যাঁ, পজিটিভ নেগেটিভ সাইন ইউজ করলেও হয়। ওটা দ্বারাও তো তোমার ওই যে নর্থিং, সাউথিং, ইস্টিং, ওয়েস্টিং, তো সাইন দ্বারাই তুমি বুঝতে পারবা। যদি ডি পজিটিভ সাইন ইউজ করো, ডি প্লাস প্লাস ডি, তাহলে ওইটা দ্বারাই বোঝা যায় যে এটা হলো তোমার ইস্টিং। আবার যদি তুমি এল প্লাস লেখো, ওটা দ্বারাই বুঝবে, যে কেউ বুঝবে যে এটা হলো তোমার নর্থিং। ঠিক আছে, যাই হোক, ঠিক আছে, এগুলো আমাদের একটু কাজে লাগবে, হালকায় কাজে লাগবে। মানে আমরা ওই যে যখন তোমার এরর আসবে, এরর গুলোকে যোগ বিয়োগ করব, ঠিক আছে, তখন এই তোমার টার্মগুলো ইউজ করা হয়। ধরো তোমার এই বরাবর তোমার ডিপার্চারে ধরো তোমার এক যোগ করতে হবে, ঠিক আছে, তাহলে তখন তো আমাকে কি বলবে এটা, তখন কি বলে দেয় যে তোমার 1 + 1 ইস্টিং, ঠিক আছে। ঠিক একইভাবে +1 নর্থিং, মানে তোমার নর্থ বরাবর তোমার +1 যোগ করতে হবে, বা নর্থ বরাবর তোমার -1 যোগ করতে হবে। তো এইগুলাকে ওই যে নর্থিং সাউথিং দ্বারা মানে রিপ্রেজেন্ট করা হয়। ঠিক আছে, এটুকু জাস্ট বুঝো যে নর্থিং মানে নর্থের দিকে, সাউথিং সাউথের দিকে, ইস্টিং ইস্টের দিকে, ওয়েস্টিং ওয়েস্টের দিকে। ওকে, তো একটা ট্র্যাভার্সের জন্য সবসময়ই তোমার যে the algebraic sum of latitudes must be equal to 0, ঠিক আছে। তোমার ল্যাটিটিউডের algebraic sum, summation of latitude equal to 0 হতে হবে। একইভাবে algebraic sum of departure 0 হতে হবে যদি তোমার একটা ক্লোজ ট্র্যাভার্স হয়, ঠিক আছে। একটা ক্লোজ ট্র্যাভার্স হলে তোমার algebraic sum of latitude 0 হতে হবে, algebraic sum of departure 0 হতে হবে। যদি 0 না হয় তাহলে আমাদের ওখানে অবশ্যই ওই যে ক্লোজিং এরর যেটা সেটা আসবে, ঠিক আছে। একইভাবে একটা ক্লোজ ট্র্যাভার্সে তোমার সাম অফ নর্থিং ইকুয়াল টু সাম অফ সাউথিং, ঠিক আছে। এবং নর্থিং এবং সাউথিং ও সমান হতে হবে, ঠিক আছে। একইভাবে সাম অফ ইস্টিং ইকুয়াল টু সাম অফ ওয়েস্টিং, ঠিক আছে। এই দুই ধরনের আমাদের চেক আছে, ঠিক আছে, যে আমরা একটা ক্লোজ ট্র্যাভার্স সেটার ল্যাটিটিউড ডিপার্চার সব ক্যালকুলেট করলাম, করার পরে আমাদের সেটা ঠিক আছে কিনা সেটা চেক দেওয়ার জন্য আমাদের এই দুইটা চেক, ঠিক আছে। একটা হলো সামেশন অফ ল্যাটিটিউড ইকুয়াল টু 0, সামেশন অফ ডিপার্চার ইকুয়াল টু 0। একইভাবে সাম অফ নর্থিং ইকুয়াল টু সাম অফ সাউথিং, একই জিনিস, এটা এইটার এটা একই জিনিসই রিপ্রেজেন্ট করে। একইভাবে সাম অফ ইস্টিং ইকুয়াল টু সাম অফ ওয়েস্টিং, ঠিক আছে। তো এইভাবে করে আমরা আমাদের ল্যাটিটিউড ডিপার্চার গুলো ক্যালকুলেট করব। এরপরে আসি তোমার এই যে ল্যাটিটিউড এবং ডিপার্চারে যদি কোনো ধরনের এরর আসে তখন আমরা কারেকশন করব কিভাবে।
ঠিক আছে, the balancing of traverse। তো সেটার জন্য আমাদের যেটা করতে হবে, কয়েকটা তোমার রুলস আছে। তার মধ্যে একটা হলো তোমার বডিস রুলস, একটা ট্রানজিট রুলস, আর একটা হলো থার্ড রুলস। ঠিক আছে, এই তিনটা রুলসের যে কোনো একটা রুলস তুমি ইউজ করলেই হবে। ঠিক আছে, তো প্রথমে আসি বডিস রুলস। হলো ব্যালেন্সিং অফ ট্রাভার্স। ওই যে আমাদের যে এরর গুলো আসবে সেই এরর গুলো আমরা কিভাবে কারেকশন করব। ঠিক আছে, তার মধ্যে তিনটা মেথড আছে। ফার্স্ট মেথড হলো রুল। ঠিক আছে, তো বডিজ রুলের মধ্যে আমাদের প্রথমটা হচ্ছে কারেকশন টু ল্যাটিটিউড অফ এনি সাইড। তোমার ধরো আমার একটা ট্রাভার্সের অনেকগুলো সাইড আছে, প্রত্যেকটাতেই তো এরর আসবে। তখন এই প্রত্যেকটা বাহুতেই আমার কি করতে হবে, কারেকশন করতে হবে। তো সেটা আমরা কিভাবে করব, তার জন্য যে কারেকশন টু ল্যাটিটিউড of any side equal to length of that side divided perimeter of traverse into total error in latitude in latitude। ঠিক আছে, তার মানে লেন্থ অফ দ্যাট সাইড, লেন্থ অফ দ্যাট সাইড বলতে ধরো তোমার পাঁচটা বাহু দ্বারা একটা ট্রাভার্স ফর্ম করছো, তার মধ্যে তুমি ধরো দ্বিতীয় বাহুর কারেকশনটা বের করবে। দ্বিতীয় বাহুর কারেকশনটা কতটুকু হবে, লেন্থ অফ দ্যাট সাইড, অর্থাৎ দ্বিতীয় বাহুর লেন্থ ডিভাইডেড আর পেরিমিটার। পেরিমিটার মানে কি, পাঁচটা বাহুর সাম। ঠিক আছে, তোমার পাঁচটা বাহুর যোগফল। তাহলে সেই বাহুর দৈর্ঘ্য ডিভাইডেড সমস্ত বাহুর যোগফল ইনটু আমার এই যে ল্যাটিটিউডে যে টোটাল এরর আসছে সেই এরর দ্বারা আমরা মাল্টিপ্লাই করলে যেটা পাবো সেটা হলো তোমার ওই দ্বিতীয় বাহুর, আমরা যে দ্বিতীয় বাহুর কারেকশন ক্যালকুলেট করব ওইটার কারেকশন। এটা বুঝতে পারছো? একইভাবে তোমার ডিপার্চারের কারেকশনও সেম। ঠিক আছে, যে কারেকশন টু ডিপার্চার স্যার আরেকবার একটু বলবেন। অফ এনি, বলতেছি, সাইড ইকুয়াল টু length of that side divided perimeter into total error in departure। ঠিক আছে, এটা হলো ধরো আমার এটা ট্রাভার্স। ঠিক আছে, এখানে ট্রাভার্সের তোমার এই যে ল্যাটিটিউড ডিপার্চারে আমাদের এরর আসছে, অর্থাৎ এই যে সাম অফ ল্যাটিটিউড সাম অফ ডিপার্চারে এসে মিলে নাই। ঠিক আছে, তো মিলে নাই, কতটুকু এরর আসছে সেটা আমাদের বের করতে হবে। তো সেই এররটা মনে করো যে তোমার 0.5। ঠিক আছে, তোমার 0.5 এরর। আর এই বাহুর দৈর্ঘ্য মনে করো তোমার 10 ফিট, এটা 15 ফিট, এটা ধরো 18 ফিট,
এটা 12 ফিট, এটা তোমার 7 ফিট। ঠিক আছে, তাহলে 5টা বাহু, তার প্রত্যেকটার দৈর্ঘ্য আমাদের এখানে দেওয়া আছে। একটা 10 ফিট, 15 ফিট, এটা 18 ফিট, এটা 12 ফিট, এটা 7 ফিট। ঠিক আছে, তাহলে আমি প্রথম বাহুর কারেকশন বের করবো। সেটা কিভাবে? প্রথম বাহুর দৈর্ঘ্য কত? 10 ডিভাইডেড পেরিমিটার। পেরিমিটার মানে হচ্ছে সবগুলো বাহুর যোগফল, পরিসীমা। ঠিক আছে, তাহলে কত? 10, 15, 25 আর 18 সবগুলো যোগ করলে যা হয়, তো কত হয় সবগুলো যোগ করলে? 62 স্যার। 30, 62 না? তাহলে 62। ঠিক আছে, মানে তুমি যে বাহুর কারেকশন বের করবা সেই বাহুর দৈর্ঘ্য ডিভাইডেড পেরিমিটার। ঠিক আছে, ইনটু আমার ল্যাটিটিউডের তোমার টোটাল এরর বের হয়েছে এতটুকু 0.5, তাহলে সেই 0.5 দিয়ে মাল্টিপ্লাই করবা। এটি ক্যালকুলেশন করলে যেটা আসবে সেটা তোমাকে এখানে, যদি আমার এরর যদি নেগেটিভ আসে তাহলে আমাকে এখানে যোগ করতে হবে, আর এরর যদি পজিটিভ আসে আমার এইখান থেকে কারেকশন হবে নেগেটিভ। ঠিক আছে, এরর যদি আমার নেগেটিভ আসে কারেকশন হবে পজিটিভ, এরর পজিটিভ আসলে কারেকশন হবে উল্টা। ঠিক আছে, তো ধরো আমার এখানে নেগেটিভ আসছে 0.5, তাহলে এটাও আমার 0.5 নেগেটিভ আসলো, কারেকশন তখন হবে এটা পজিটিভ। ঠিক আছে, এটা দ্বিগুণ করলে যা আসে সেটা সেটা আমার এই বাহুর সাথে যোগ করতে 0.08 হবে। আসে। ঠিক আছে, তো 0.08 এইটা আমার এই বাহুর সাথে যোগ করে দিতে হবে। বুঝতে পারছো? ঠিক একইভাবে স্যার পজিটিভ নেগেটিভের বিষয়টা আবার বলেন স্যার, বুঝি নেই স্যার। মানে আমাদের এরর যদি পজিটিভ আসে কারেকশন হবে নেগেটিভ, এরর যদি নেগেটিভ আসে তাহলে তোমার আমাদের কারেকশনটা পজিটিভ। হ্যাঁ হ্যাঁ, এই ঠিক আছে, মানে উল্টা, সুতরাং সুতরাং কোথাও উল্টা। তোমার এররের চিহ্ন যেটা আসবে আমার কারেকশনের চিহ্নটা হবে তার উল্টা। এই এতটুকু মনে রাখো। ঠিক আছে, তাহলে বডিস রুলস সবাই বুঝতে পারছো। এরপরে আছে ট্রানজিট রুলস। ট্রানজিট রুলস একই রকম, জাস্ট একটু মডিফাই আর কি। ঠিক আছে, ট্রানজিট রুলে বলছে the correction to latitude of any side, latitude of that side divided arithmetical sum of all latitudes। ঠিক আছে, আর টোটাল এরর ইন ল্যাটিটিউড দিয়ে গুণ করতে হবে। এখানে যেরকম আমরা শুধু সাইডের লেন্থ দিয়ে, বডিস রুলসে হলো তোমার জাস্ট সাইডের লেন্থের সাথে রিলেশন, আর ট্রানজিট রুলে তোমার ল্যাটিটিউডেরই আমরা সাম বের করবো, আমরা তখন আর লেন্থ হিসাব করব না। ঠিক আছে, ধরো প্রথম বাহুর লেন্থ আমাদের 10 ফিট, কিন্তু আমরা ওই 10 ফিটের জন্য তোমার ল্যাটিটিউড এবং ডিপারচার তো ক্যালকুলেশন করে রাখছি আগেই, তো ওইখান থেকে আমরা ল্যাটিটিউড নিয়ে কাজ করবো। যখন ল্যাটিটিউডের কারেকশন করব আর যখন ডিপারচারের কারেকশন করব তখন আমরা ওই লেন্থের পরিবর্তে ওই ওই বাহুটার ডিপারচার নিয়ে হিসাব করবো। কি বুঝতে পারছো? জি স্যার। ওকে, আমরা একটা ছোট্ট প্রবলেম করি তাহলে আমাদের আরেকটু ক্লিয়ার হবে। সেটা হলো এখানে দেখো তোমাদের এক্সাম্পল অন অ্যাডজাস্টমেন্ট, এক্সাম্পল অফ অ্যাডজাস্টমেন্ট।
এখানে একটা তোমার প্রবলেম করে দেওয়া আছে, আমি জাস্ট বোঝাই দিই, আমি ডিটেইলস করে দেব না, তোমরা একটু করে নিও। দেখো, এটা পাইছো সবার বইতে? জি স্যার। ঠিক আছে, এখানে দেখো তোমার সবকিছু দেওয়া আছে, লাইন এ বি, বি সি, সি ডি, ডি ই, ই এ, ঠিক আছে, এবং তার লেন্থ দেওয়া আছে, ঠিক আছে, 70 মিটার, 80 মিটার, তারপরে 43, 38, 115 মিটার, ঠিক আছে। এখন এগুলো যে cos থিটা sin থিটা করে আমরা ল্যাটিটিউড এবং ডিপারচার গুলো ক্যালকুলেশন করব। এই যে এর করেসপন্ডিং তোমার ল্যাটিটিউড হলো আমার প্রথমটাতে বের হয়েছে হলো, এখানে অবশ্যই ইয়ে দেয়া নাই, বিয়ারিং গুলো দেয়া নাই, বিয়ারিং গুলো দেয়া থাকলে ভালো হতো, যেহেতু এটা ক্যালকুলেশন করে দিছে। সো তোমাদের হয়তো প্রবলেমে, তোমাদের পরীক্ষাতে হয়তো বিয়ারিং দেওয়া থাকবে, ঠিক আছে, এখানে বিয়ারিং দেওয়া থাকবে। বিয়ারিং মানে হলো থেটা। যদি হোল সার্কেল বিয়ারিং দেওয়া থাকে তাহলে তোমাদের সেটাকে রিডিউস বিয়ারিং এ কনভার্ট করতে হবে, এটা তো শিখে আসছো অলরেডি। রিডিউস বিয়ারিং বের করার পরে তোমার এই যে ল্যাটিটিউড এবং ডিপারচার ক্যালকুলেশন করতে হবে। তো ফার্স্ট কোয়াড্রেন্টে যদি থাকে তাহলে সেটা হবে ল্যাটিটিউড এবং ডিপারচার দুটি পজিটিভ, ঠিক আছে। তার মানে ধরো এবি বাহু ফার্স্ট কোয়াড্রেন্টে আছে, তোমার ওইটার নর্থ ইস্টে আছে, নর্থ ইস্টে থাকলে কি তখন ল্যাটিটিউড হবে 70 cos ধরো 30 ডিগ্রি আছে, তাহলে 70 cos 30 ডিগ্রি, ল্যাটিটিউড পজিটিভ। একইভাবে ডিপারচার তোমার 70 sin 30 ডিগ্রি, যেহেতু ফার্স্ট কোয়াড্রেন্টে তাহলে ওইটাও পজিটিভ হবে। এইভাবে কোয়াড্রেন্ট দেখে দেখে আমাদের পজিটিভ নেগেটিভ এই মানগুলো তোমার ল্যাটিটিউড এবং ডিপারচারে হিসাব করে বসাতে হবে, ঠিক আছে। তো কোন কোয়াড্রেন্টে থাকলে পজিটিভ, কোন কোয়াড্রেন্টে থাকলে নেগেটিভ অলরেডি আমরা দেখায় ফেলছি, ওইভাবে হিসাব করবা। তো এখানে সরাসরি ক্যালকুলেশন করে দেওয়াই আছে। দেখো প্রথমটা তোমার +21.5 আর ডিপারচার হলো মাইনাস, তার মানে এটা কোন কোয়াড্রেন্টে আছে আমরা খুব সহজেই বুঝতে পারতেছি, এটা হলো আমাদের ফোর্থ কোয়াড্রেন্টে আছে, তাই না? অর্থাৎ নর্থ ওয়েস্টে আছে, নর্থ ওয়েস্টের ঘরে, তাই তো? কারণ নর্থে ওয়েস্টেই তো আমাদের ল্যাটিটিউড পজিটিভ, ডিপারচার নেগেটিভ। একইভাবে এটা কোথায় আছে? সাউথ ওয়েস্টে আছে, দুইটাই যেহেতু নেগেটিভ। এটা কোথায় আছে? তোমার ল্যাটিটিউড নেগেটিভ আর ডিপারচার পজিটিভ, তোমার এটা সাউথ ইস্টে আছে, এটাও সাউথ ইস্টে আছে, আর এটা আছে হলো ফার্স্ট কোয়াড্রেন্টে তোমার নর্থ ইস্টে। নর্থ ইস্টে আছে। হ্যাঁ, তো এখন সবগুলার সাম করবা। দেখো এখানে সবগুলোর সাম করা হয়, সাম করার পরে আমাদের আসার কথা ছিল কি? জিরো। জিরো আসার কথা ছিল না? সাম অফ ল্যাটিটিউড, সাম অফ ডিপারচার দুটি জিরো আসতে হবে, তাছাড়া তো আমাদের ইয়ে হবে না, মানে ওটা ক্লোজ স্টেবার্স হবে না। তো দেখো সাম করার পরে এখানে তোমার এরর আসছে কতটুকু? নেগেটিভ -0.355। এটা হলো আমাদের এররের পরিমাণ, টোটাল ল্যাটিটিউডের এরর। আর এটা আসছে হলো টোটাল ডিপারচারের এরর, ঠিক আছে। আর এটা হলো আমাদের টোটাল লেন্থ অর্থাৎ পেরিমিটার, ঠিক আছে, আমাদের ওই টেবার্সের পেরিমিটার, ঠিক আছে। তাহলে দেখো আমরা এরর পেয়ে গেছি, আমাদের পেরিমিটার পেয়ে গেছি, এবং প্রত্যেকটা বাহুর লেন্থ আমাদের জানা আছে, এবং প্রত্যেকটা বাহুর ল্যাটিটিউড ডিপারচার আমাদের জানা আছে। তো সেইখান থেকে এখন আমরা প্রতিটা বাহুর কারেকশন গুলো বের করব, ঠিক আছে। তাহলে কারেকশন গুলো বের করবো, আমরা যে তিনটা মেথড শিখলাম, তিনটা মেথডেই আমরা বের করতে পারবো। তো তার মধ্যে আমরা প্রথমে বডিস রুলেই আসি। দেখো প্রথমে আসি বাই বডিস রুল। তাহলে কারেকশন অফ ল্যাটিটিউড, প্রথমে আমরা ল্যাটিটিউডের কারেকশনটা বের করি। কারণ আমরা শিখছিলাম কি যে তোমার যে কোনো একটা লাইনের কারেকশন ইকুয়াল টু ওই লাইনের দৈর্ঘ্য ডিভাইডেড পেরিমিটার ইনটু ওই তোমার টোটাল এরর, ঠিক আছে। আর টোটাল এরর তোমার যদি নেগেটিভ হয় আমাদের কারেকশন হয় পজিটিভ, আর যদি টোটাল এরর পজিটিভ হয় কারেকশন নেগেটিভ, আমরা আগে শিখে ফেলছি। তাহলে এটা যেহেতু ল্যাটিটিউডে কারেকশন কি, আমাদের এরর আছে হলো নেগেটিভ, তার মানে কারেকশন কি হবে? নেগেটিভ।
পজিটিভ। কারেকশন হবে পজিটিভ। হ্যাঁ, তাহলে আমরা কারেকশন করতে বলছি, কারেকশন টু ল্যাটিটিউড। তাহলে এবি বাহুর কারেকশন ইকুয়াল টু এবি বাহুর লেন্থ ডিভাইডেড পেরিমিটার ইনটু টোটাল কারেকশন 0.355। তাহলে এই যে আমাদের কারেকশনটা এখানে দেখো পজিটিভ আসছে। ঠিক আছে, একইভাবে বিসি বাহুর দৈর্ঘ্য ডিভাইডেড পেরিমিটার মানে টোটাল দৈর্ঘ্য ইনটু আমাদের টোটাল এরর। তাহলে আমরা বিসি বাহুর কারেকশন পেয়ে গেলাম। একইভাবে সিডি বাহুর কারেকশন এভাবে বের করবো, ডি বাহুর কারেকশন বের করবো, ই এ বাহুর কারেকশনও এভাবে বের করবো। ঠিক আছে, বের করার পর আমরা আবার সাম করে দেখবো যে আমার টোটাল কারেকশন মিলছে নাকি। তো এখানে দেখা যাবে কি আমাদের এই 0.355 মিলে যেতে হবে আর কি। ঠিক আছে, তাহলে কারেকশন গুলো এখানে তুমি এই কলামে বসাইলা। একইভাবে ডিপার্চারের কারেকশন একইভাবে ক্যালকুলেট করলে। ঠিক আছে, ডিপার্চারের আমার কারেকশন যেহেতু আসছে পজিটিভ, সরি এরর আসছে পজিটিভ, কারেকশন আসবে কি নেগেটিভ। ঠিক আছে, তাহলে হ্যাঁ কারেকশন সবগুলাই তোমার বিয়োগ করতে হবে আর কি। এবি বাহুর কারেকশন বের করলাম, বিসি বাহুর, সিডি বাহুর, ডি বাহুর, ই বাহুর। এখন ফাইনালি আমাদের কারেক্টেড কোঅর্ডিনেট, কারেক্টেড ল্যাটিটিউড এবং ডিপার্চার ক্যালকুলেট করতে হবে। তো কি করব, এটার সাথে এটা যোগ করব। ঠিক আছে, এই যে এটার সাথে এটা যোগ করব, যোগ করে কারেক্টেড ল্যাটিটিউড, এটার সাথে এটা যোগ করব, এটা কারেক্টেড ল্যাটিটিউড। এভাবে সবগুলোর সাথে প্রত্যেকটার ভ্যালু আমরা যোগ করে এখানে কারেক্টেড ল্যাটিটিউড পাবো, কারেক্টেড ডিপার্চার পাবো। ঠিক আছে, এরপরে আবার হিসাব করে দেখবো যে সবগুলো সাম করে 0 মিলছে নাকি। যদি এটা মিলবেই, ঠিক আছে, যেহেতু আমরা এই কারেকশন বের করছি, বের করে যোগ বিয়োগ করছি, এটা মিলে যাবে। তো দেখা স্যার যাবে যোগ কি করে যে কেন? তখন কোথায় ওই দুইটা কারেকশন দুইটা। বুঝি না এটাই এই স্যার। ভ্যালুগুলো, জি স্যার। এই দুইটা কলাম। হ্যাঁ, আচ্ছা না স্যার, ঠিক আছে স্যার। আমি এইটাই বলতে চাইছিলাম যে ওই যে ল্যাটিটিউড টুইটার ওই যে কারেকশন করে যে মানগুলো পাবো ওইগুলো যোগ করে আবার ওইটা করলাম। এটা তো আমার এরর যুক্ত, এটা তো আমার এরর যুক্ত। ঠিক আছে, আমার এর ল্যাটিটিউড কত, এখানে তো এরর আছে, এরর কারেকশন করতে হবে না। ওর এরর থেকেই তো এইটা আমি কারেকশন বের করছি, এই কারেকশনটাই তো এই লাইনের তোমার এরর এতটুকু, তো একটু যোগ করতে হবে। তো এখানে কারেকশন যেটা পাইছে সেটা তোমার যোগ বোধক হলে যোগ করতে হবে, বিয়োগ বোধক হলে বিয়োগ করতে হবে। ঠিক আছে, এরকম ল্যাটিটিউডে জি আমার স্যার, সব বুঝতে যোগ পারছি। বোধক আসছে, যেমন প্রত্যেকটার সাথে আমি যোগ করছি, প্রত্যেকটার কারেকশন প্রত্যেকটার সাথে যোগ করে আমি যে কারেক্টেড ল্যাটিটিউড, কারেক্টেড ডিপার্চার পাবো। ঠিক আছে, এরপরে পরে সামেশন করলে দেখবা যে 0 চলে আসছে, তার মানে আমাদের এটা অ্যাডজাস্টমেন্ট হয়ে গেল। এরকম তোমার ওই যে ট্রানজিট রুল, তারপরে থার্ড রুল, এগুলো এইভাবে এইভাবে তোমাদেরকে বের করতে হবে। ঠিক আছে, তো এই যে ট্রানজিট রুল বা থার্ড রুল যেটাই বলো, দুইটা তোমার কাছাকাছি। ঠিক আছে, সরি, ট্রানজিট রুল আর হলো বডিস রুল কাছাকাছি। থার্ড রুলটা ওই যে তোমার নর্দিং, সাউদিং, ইস্টিং, ওয়েস্টিং করে নিতে হয় আর কি। ঠিক আছে, থার্ড রুলে তোমার নর্দিং এ কারেকশন করতে হয়, সাউদিং এ কারেকশন করতে হয়, তারপরে ইস্টিং এ কারেকশন করতে হয়, ওয়েং এও কারেকশন করতে হয়। ঠিক আছে, তাই জন্য এই যে থার্ড রুলটা একটু আলাদা, কিন্তু এটা সহজ, খুবই সহজ। এই জাস্ট তোমার নর্দিং অফ দ্যাট সাইড, অর্থাৎ ওই সাইডের নর্দিং সাউদি। একইভাবে ডিপার্চারের ক্ষেত্রে পজিটিভ গুলো হলো ইস্টিং আর নেগেটিভ গুলো ওয়েস্টিং। ওয়েস্টিং। ঠিক আছে, হ্যাঁ। তো এখানে এই তোমার যখন নর্দিং বের করবা, এর কারেকশন টু নর্দিং, তখন শুধুমাত্র এই নর্দিং এর সাম নিয়ে কাজ করতে হবে। অর্থাৎ
তোমার এবি লাইনের তোমার ল্যাটিটিউড, ঠিক আছে, নর্দিং ডিভাইডেড তোমার নর্দিং এর যে সাম, ঠিক আছে। একইভাবে সাউদিং এর জন্য তোমার ল্যাটিটিউড অফ সাউদিং ডিভাইডেড টোটাল সাউদিং ইনটু, এখানে যেহেতু আমরা নর্দিং এবং সাউদিং অর্ধেক অর্ধেক ভাগ করে নিচ্ছি, আলাদা আলাদা হিসাব করতেছি, এই জন্য কারেকশনটা এখানে অর্ধেক হয়ে যাবে, কারণ অর্ধেক নর্দিং এ যাবে, অর্ধেক যাবে সাউদিং এ। একইভাবে তোমার অর্ধেক যাবে হলো ইস্টিং এ, অর্ধেক যাবে ওয়েস্টিং এ, এই তাছাড়া কিছুই না। মানে একই জিনিসটাকে বিভিন্ন ভাবে বিভিন্ন জোন মানে জাস্ট মডিফাই করছে, ঠিক আছে। তোমার ফাইনালি জিনিসটা একই। তাহলে এইভাবে আমাদের যদি কোথাও এরর চলে আসে, তাহলে এইভাবে আমাদের কারেকশন করতে হবে। পারা যাবে তো নাকি? ইনশাআল্লাহ স্যার। স্যার আমি যখন ওয়েস্টিং আর ইস্টিং এর কারেকশনটা করছি তখন আমার টোটাল কারেকশনটা 0.001 কেন আসছে নিচে? না, এটা তো তোমার তখন 0 0 আসবে, কারণ আমার তোমার সাম অফ নর্দিং, সাম অফ সাউদিং, ঠিক আছে। স্যার ওখানে 0 আসে নিচেরটাতে, মানে ওয়েস্টিং আর ইস্টিং এ 0.001 আসছে। ও ওই যে এটা ওই যে তোমার মানে তোমার একটু ইয়ে চলে আসছে আর কি, মানে একদম অ্যাকুরেটলি, মানে সামান্য একটু তোমার অ্যাকুরেসি মিসিং কোথাও আছে। সমস্যা হবে না স্যার? না না, এই যে একদম 0 0 0 1 এটা খুব বেশি না, এটার জন্য সমস্যা হবে না, ঠিক আছে। যদি বেশি পার্থক্য চলে আসে তখন একটু প্রবলেম তো হবেই। বেশি হইলে তো তখন তোমার এই যে পয়েন্টের পরে একটু বেশি ঘর নিতে হবে, তাহলে আর এই সমস্যাটা আসবে না। তুমি পয়েন্টের পরে কত ঘর পর্যন্ত নিচ্ছ সেটার উপর আসলে এই এররটা আসবে। তুমি পয়েন্টের উপর যত বেশি ঘর নিবা তোমার এই এররটা তত কম আসবে, ঠিক আছে। তাহলে তোমরা এই টাইপের যে প্রবলেম গুলো আছে সেগুলো একটু করে ফেলবা, ঠিক আছে। ইনশাআল্লাহ স্যার। আজকে এই পর্যন্তই থাক, আমরা নেক্সট ইনশাআল্লাহ স্যার। ক্লাসে আরেকটা টাইপের প্রবলেম করেই মোটামুটি এই চ্যাপ্টার শেষ করে দেব। স্যার তো এই সার্ভেইং টাইপের শেষ যেগুলো হতে আর প্রবলেম কয়দিন লাগবে? লাগবে, এখনো অনেক সিলেবাস বাকি আছে, পরীক্ষার সময় তো আরো 8 10টা ক্লাস হয়তো লাগবে, কিন্তু অত ক্লাস নিতে পারবো কিনা দেখা যাক, যতটুকু পারি আর কি। তোমরা একটু নিজেরা প্র্যাকটিস করো বেশি বেশি করে, তাহলে আমার তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। আর তোমরা যদি আটকে থাকো তখন আমার আগাইতে পারবো না, ইনশাআল্লাহ স্যার। ঠিক আছে। স্যার আমরা আসসালামু কোনগুলো আলাইকুম। করবো স্যার? হ্যাঁ, আমরা স্যার কোনগুলো প্র্যাকটিস করবো স্যার এই নিউমেরিক একটু বলে দিতেন যদি। এই টাইপের এক্সাম্পল যেগুলো আছে এগুলো করো। স্যার এখানে একটাই তো আছে। স্যার ওয়ান নেই, আপনি বলে দেন স্যার। 324 পেজে আরেকটা আছে, এটা দাঁড়াও থার্ড আমি মেথড। দেখতেছি। না ওটা এরকম না। দাঁড়াও দেখতেছি কোথাও আছে নাকি। যদি থাকে তাহলে করবা, না থাকলে আর কি করবা, না থাকলে নাই। তবে প্রসেসটা বুঝছো তো, তাই না? পারবা তো এই টাইপের অঙ্ক। ধরো ওই প্রবলেমটাই আমি তোমাদের কিছু বিয়ারিং টিয়ারিং দিয়ে দিলাম। এই যে দেখো আছে তোমাদের একটা প্রবলেম, সেটা হলো দেখো নাম্বার, এটা তো এক্সাম্পল না।
স্যার এই যে এক্সারসাইজে গিয়ে দেখুন তো এখানে এমনিতেই না আচ্ছা স্যার একটা এক্সারসাইজে প্রশ্ন 18 নাম্বার একটা আছে স্যার এক্সারসাইজ এটা না তো দেখো যে এখানে যদি পাও করবা না পাইলে আর করার দরকার নাই, ঠিক আছে? এটা মনে হয় নাই। আচ্ছা স্যার এখানে যদি বিয়ারিং দেওয়া থাকে মানে আমাদের বিয়ারিং তো নরমালি নর্থ আর সাউথের সাপেক্ষে হয়, মানে রিডিউস বিয়ারিং যদি দেওয়া থাকে ওইটার সাথে তো মানে ওগুলো মানে cos থিটা দিয়ে গুণ করে দেন বের বের করে ফেলবো, মানে হোল সার্কেল বিয়ারিং দেওয়া থাকলে ওটাকে রিডিউস বিয়ারিং এ বের করে দেন হ্যাঁ, হচ্ছে হ্যাঁ, cos থিটা দিয়ে। জি স্যার বুঝছি। ঠিক আছে। আমাদের রিডিউস বিয়ারিং জানা থাকলে সেখান থেকে ধরো আমার এখানে নর্থের সাথে আছে ফার্স্ট কোয়াড্রেন্টে, সমস্যা নাই। সেকেন্ড কোয়াড্রেন্টে যখন আসবো তখন সাউথের সাথে হবে। আর cos থিটা sin থিটা একই, ল্যাটিটিউডে cos থিটা আর ডিপারচারে sin থিটা। এভাবে জাস্ট রিডিউস বিয়ারিং বের করলেই খুব সহজেই বের করে ফেলতে পারবে। ওকে, এর বইয়ে দেখো তো, আজিজের বইয়ে যদি থাকে সেখান থেকে একটু প্র্যাকটিস করো।